এক মাসের ব্যবধানে আজ বসছে পদ্মা সেতুর নবম স্প্যান। দৃশ্যমান হবে ১৩৫০ মিটার সেতু। চলছে রোড স্ল্যাব বসানোর কাজও। বিমানবন্দরে দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় হচ্ছে নীতিমালা। শুধু টার্মিনাল নয়, পুরো বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের তাগিদ সংশ্লিষ্টদের। নদী দখলমুক্ত করতে ২১তম দিনে চলছে বিআইডব্লিউটি এর অভিযান। রাজধানীর মিরপুরে তুরাগ পাড়ে গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ স্থাপনা। এবং চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবে প্রযুক্তি ব্যবহারে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সফটওয়্যার ব্যবহারে জানা যাবে জমিতে বীজ বোনাসহ সেচ সার দেওয়ার সময়ও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। পদ্মা সেতুর নবম স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। সেতুর জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হচ্ছে। এর আগের পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ৭টি স্প্যানের সঙ্গে যোগ হচ্ছে স্প্যানটি। মাওয়া প্রান্তের একটি স্প্যান সহ স্প্যানটি বসানো হলে সেতুর দৈর্ঘ্য দৃশ্যমান হবে ১৩৫০ মিটার। সকাল থেকে সেতুর প্রকৌশলীরা মাওয়া ইয়ার্ড থেকে নিয়ে আসা স্প্যানটি জাজিরা প্রান্তে বসানোর কাজ শুরু করেন। এর আগে গতকাল মাওয়া থেকে স্প্যানটি নিয়ে রওনা হয় ৩৬০০ মেট্রিক টন ওজন ধারণকারী বিশেষ ক্রেন। বিমানবন্দরে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে কিভাবে মোকাবিলা করা হবে, বর্তমানে এ সংক্রান্ত কোনো এসওপি বা নীতিমালা নেই। চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার পর সামনে আসে বিষয়টি। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে এবার এসওপি তৈরি করতে যাচ্ছে বিমান মন্ত্রণালয়। নিরাপত্তা নিশ্চিতে শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল সংলগ্ন দোকানপাটও উচ্ছেদ করা হয়েছে। তবে টার্মিনালের পাশাপাশি কার্গো ভিলেজ সহ পুরো বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদারের তাগিদ বিমান পরিবহন সংস্থাগুলোর। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শুলি। গেল ২৪শে ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনার পর প্রশ্নবিদ্ধ হয় দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা দৃশ্যমান হয়। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গত ১৩ই মার্চ বিমান মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিলেও এখনো তা প্রকাশ করা হয়নি। প্রতিবেদনের বরাত দিয়ে বিমান সচিব বলেন, ছিনতাই চেষ্টায় ব্যবহৃত অস্ত্রটি খেলনা পিস্তলই ছিল। ভবিষ্যতে যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় তদন্ত কমিটি একটি এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরির সুপারিশ করেছে বলে জানান তিনি। এয়ারপোর্টে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো রকম যদি অযাচিত কোনো বিষয় এসে যায়, তাহলে এই পরিস্থিতিটা আমরা কিভাবে মোকাবেলা করব। আমরা একটা এসওপি করতে যাচ্ছি যে কার দায়িত্বটা কি হবে। চট্টগ্রামে আমরা দেখেছি যে আমাদের এই ধরনের কিছু না থাকা কিছুটা সমন্বয়হীনতা আমাদের মধ্যে ছিল। তো এটা যাতে ভবিষ্যতে না থাকে সেজন্য এটা তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। সারা বিশ্বে সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তার হুমকি মোকাবেলায় এসওপি থাকা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরাও। সিকিউরিটি একটা ঘটনা হ্যাজার্ড যদি হয়, ঠিক মতো ট্যাকেল না করতে পারি, সেখানে কিন্তু আমাদের ব্যর্থতার বিষয় চলে আসবে। এটা কিন্তু একটা এসওপি থাকতে হবে। এভিয়েশন সিকিউরিটির যে সেলটা আছে, এই সেলের যে কার্যপদ্ধতি, এটা আরো বেশি ট্রেন্ড হতে হবে। এয়ারলাইন্সগুলোর ফ্লাইট ও যাত্রী সংখ্যার প্রবৃদ্ধি বিবেচনায় নিয়ে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের আহ্বান অপারেটরদের। যাত্রী সংখ্যা বাড়ছে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল বোথ সেক্টরেই। এই জায়গাগুলোতে খুব স্ট্রংলি মনিটর করা দরকার যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো কী করছে, এই জায়গা থেকে আমরা কতখানি পিছিয়ে আছি, বা যদি পিছিয়ে থাকি তাহলে আমরা কত তাড়াতাড়ি সেটাকে মিট করতে পারবো। ৪টি দেশীয় ও ২৬টি বিদেশি সহ মোট ৩০টি এয়ারলাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কিন্তু নবম স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে পদ্মা পাড়ে আছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সবকিছু ঠিক থাকলে এতক্ষণে পদ্মা সেতু নবম স্প্যানটি বসে যাওয়ার কথা ছিল। তবে যেহেতু বসেনি, তার মানে সবকিছু ঠিক নেই। কি ঠিক নেই সেটা একটু আপনাদেরকে বলাচ্ছে, দেখানোর চেষ্টা করি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে
নবম স্প্যানটি বসার কথা ছিল সেটি আসলে ট্রেনে করে নিয়ে আসা হয়েছে নির্ধারিত দুটি পিলার, অর্থাৎ 34 ও 35 নম্বর পিলারের কাছে। সেটি গতকালে আনা হয়েছিল, আর আজ সকালে এটি আসলে বসানোর কথা ছিল। তবে মূল যে সমস্যাটা এখন পর্যন্ত আমরা এখানকার প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সেটি হলো এই যে ক্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার পর্দায়, আসলে এই ক্রেনটি তীরের কাছে অর্থাৎ পিলারের কাছে নিয়ে আসতে অনেক বেশি রকম গভীরতা দরকার হয় নদীর, তবে সেই গভীরতা পাওয়া যাচ্ছে না। আর এই গভীরতার পাশাপাশি একই সঙ্গে আমরা যেটিকে প্রকৌশলগত ভাষায় অ্যাঙ্করিং বলা হয়, অর্থাৎ ক্রেনটি অ্যাঙ্কর করে নোঙর ফেলে রাখার বিষয় থাকে, সেই নোঙর ফেলে রাখার বিষয়টিতে এখন পর্যন্ত এটিকে পিলারের দিকে টেনে আনা যাচ্ছে না। আর টেনে আনা যাচ্ছে না বলেই এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা সকাল থেকে চেষ্টা করছেন বিশেষভাবে অ্যাঙ্করিংয়ের যে তারগুলো নদীর পাড়ে নিয়ে আসা হয়েছে সে তারগুলো দিয়ে টেনে এটিকে যদি পিলারের কাছে নিয়ে আসা সম্ভব হয় তাহলে হয়তো আরও ঘন্টা 2 ঘন্টার মধ্যে এই স্প্যানটি নির্ধারিত পিলার অর্থাৎ 34 ও 35 নম্বর পিলারের উপর উঠানো সম্ভব হবে। আর এটি মূলত জোড়া দেওয়া হবে আগের যে 8ম স্প্যান রয়েছে এখানকার 35 নম্বর পিলার আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার পর্দায়, অর্থাৎ এই 35 নম্বর যে স্প্যানটি দেখতে পাচ্ছেন সেই স্প্যানের সঙ্গেই এটিকে উপরে তুলে জোড়া দেওয়া হবে। আর জোড়া দেওয়া হলে আমরা বলতে পারবো 1350 মিটারের পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। আর এটি কিন্তু এই যে 1350 মিটার বলছি, আর এই 1350 মিটার কিন্তু পুরোটাই এই জাজিরা প্রান্তে নয়, এইখানে দৃশ্যমান হবে 1200 মিটার, আর 150 মিটার দৃশ্যমান হয়েছে মাওয়া প্রান্তে, অর্থাৎ মাওয়া প্রান্তে একটি এবং জাজিরা প্রান্তে 7টি 8টি, সব মিলে মোট 9টি স্প্যান আজ এইখানে দৃশ্যমান করার চেষ্টা চলছে। আর এই যে সকাল থেকে আমরা অপেক্ষা করছি, অন্যান্য গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং এখানে অপেক্ষা করছেন পদ্মা সেতুর প্রকৌশলীরাও, তারা চেষ্টা করছেন বিশেষ কোনো পদ্ধতিতে, যেহেতু এই অ্যাঙ্করিংয়ের সমস্যাটি আগের 9টি স্প্যান আগের 8টি স্প্যানের ক্ষেত্রে তাদের সামনে আসেনি, মোকাবেলা করতে হয়নি, তাই নতুন এই সমস্যাটি কিভাবে বিশেষ কোনো পদ্ধতিতে তারা নিশ্চয়ই সমাধান করবে না সেটির জন্য আমরা অপেক্ষা করছি। সেটি হয়ে গেলে আপনাদের সুখবরটি জানিয়ে দেব। হরিপদ, এই ছিল আমার কাছে সবশেষ খবর। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাস্তবায়িত হলে পোশাকের উৎপাদন খরচ বাড়বে 5%। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্য পোশাক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বলে মনে করে এ শিল্প মালিকদের সংগঠনগুলো। গতকাল বিজিএমইএর প্রধান কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে পোশাক খাতের গুরুত্ব বিবেচনা করে একটি জ্বালানি নীতি তৈরিরও দাবি করা হয়। পুরানো কারখানার সংস্কার এবং নতুন নতুন বিশ্বমানের কারখানার নির্মাণ গত 5-6 বছরে দেশের পোশাক খাতের ঘুরে দাঁড়ানোর গল্প এমনই। এর মাঝেই সম্প্রতি আরেক দফা মজুরি বৃদ্ধি হয়েছে। এবার তোড়জোড় শুরু হয়েছে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির। গণশুনানিতে শিল্প খাতে বিদ্যুতের দাম 3 গুণ বাড়িয়ে প্রতি ইউনিট 9 টাকা 74 পয়সা এবং গ্যাসের দাম 2 গুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে 585টি টেক্সটাইল মিলে 1300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে গ্যাস চালিত জেনারেটর ব্যবহার করা হচ্ছে। তাই জ্বালানির দাম বৃদ্ধি পেলে পোশাক খাতে সংকট তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। গণশুনানিতে শিল্প গ্যাসের মূল্য বর্তমানে প্রতি ঘনফুট 7.76 টাকা থেকে বৃদ্ধি করে 18.04 টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এই মূল্যবৃদ্ধি বস্ত্র ও পোশাক খাতের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ, শিল্পকে সহায়তা করার জন্য অনতিবিলম্বে একটি জ্বালানি নীতি প্রণয়ন করুন এবং এই নীতির মাধ্যমে রপ্তানিমুখী শিল্পকে অগ্রাধিকার দিন। আন্তর্জাতিক বাজারে পোশাকের দাম কমার পাশাপাশি ডলারের বিপরীতে প্রতিযোগী দেশগুলোর স্থানীয় মুদ্রার মান হারানোয় পোশাক খাত যখন চাপের মুখে, তখন গ্যাস বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর প্রস্তাবকে অযৌক্তিক বলছেন টেক্সটাইল ও নিটিং শিল্প মালিকরাও। আমাদের বিটিএমই থেকে এখানে যে কোনো ডিরেক্টরে লোক দিতে হবে, তারা যে কোনো ডিসিশন নেবে, একচাটিয়া ডিসিশন আমরা মেনে নিব না। আমার তো অর্ডার আগামী ডিসেম্বর পর্যন্ত নেওয়া আছে, বায়ার তো আমাকে প্রাইস দিচ্ছে না। আর আমি যদি আগামী 10 বছরের ফোরকাস্ট থাকে আমার কাছে, আগামী 10 বছরের গ্যাসের মূল্যটা এই স্টেজে গিয়ে পৌঁছবে, তাহলে আমরা সেইভাবে আমরা মূল্যগুলি অ্যাডজাস্টমেন্ট করতে পারি। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে দেশের তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 14%-এরও বেশি। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আগামী 5 বছরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ দ্বিগুণ হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত 3 দিনের বেসিস সফট এক্সপো 2019 এর দ্বিতীয় দিনে জাপান ডে এর আলোচনা অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এ খাতে উন্নয়নে জাপানিরা পাশে ছিল এবং থাকবে।
আলোচনা অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, প্রযুক্তি খাতে জাপানিরা এগিয়ে আসতে চাইলে তাদের জন্য অর্থনৈতিক অঞ্চলেও বিশেষ ব্যবস্থা রাখা হবে। অনুষ্ঠানে জাপান ও বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের থার্ড এয়ারপোর্টের যে থার্ড টার্মিনাল হতে যাচ্ছে সেখানেও জাপানের ইনভলভমেন্ট রয়েছে। আমার যা ধারণা হয়েছে যে আগামী 5 বছরে ইট ক্যান বি ডাবল 279, it can be 500. Hopefully it will happen, I believe, to invest for Japanese investors to come and invest in Bangladesh. চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবে প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে আইসিটি খাতের ব্যবসায়ীরা কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এর রহমান। ব্যবসায়ীরা বলছেন, সরকারের সহায়তা অব্যাহত থাকলে প্রযুক্তি খাতে অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানি বাজারেও অবদান রাখতে পারবেন তারা। সানবির রুপলের রিপোর্ট। প্রযুক্তির ছোঁয়া বদলে দিতে পারে অনেক কিছুই। প্রতিদিনই জীবনযাত্রায় যোগ হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। যেমন নতুন এই সফটওয়্যার ব্যবহারে কৃষকের দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দিতে পারে। জমিতে বীজ বোনার পর থেকে সফটওয়্যার বলে দেবে কখন দিতে হবে সেচ, সার। আবার একটি সফটওয়্যার মুখমণ্ডল নির্ণয় করে বলে দেবে মানুষের বয়স, ধরন। চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবে অ্যাপস, সফটওয়্যার, রোবট টেকনোলজি। এমন সব প্রযুক্তির ব্যবহারে এরই মধ্যে বাংলাদেশের আইটি প্রযুক্তির কোম্পানিগুলো কাজ শুরু করেছে। হিউম্যান রিসোর্সটা ডেভেলপ করতে হবে এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে হলে আমাদের এডুকেশন সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে, কারণ এটা তো আর একদিন দুই দিনে এটা হবে না। আমাদের দেশের যারা আইটিতে এক্সপার্ট হয় তারা বিদেশে চলে যায়, বিদেশে গিয়ে বিদেশি সফটওয়্যারকে সাপোর্ট দেয়। আমরা যদি এই বিদেশে যাওয়ার লোকগুলোকে যে আমরা দেশেরই রাখতে পারি, আমাদের সফটওয়্যারগুলোতে আমরা অনেক আগে যেতে পারি। বিদা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, পাশাপাশি আমরা স্মার্ট গার্ডেন নিয়ে কাজ করতেছি এবং আমাদের আরেকটা সবচেয়ে উল্লেখযোগ্য একটা অ্যাপস আছে যেটা হচ্ছে কতদূর অ্যাপস, যেটা নিয়ে অলরেডি আমরা বিআরটিএসের সাথে কাজ করতেছি। বিশ্বের সাথে তাল মেলাতে চতুর্থ শিল্প বিপ্লবে প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে থাকার সুযোগ নেই বাংলাদেশের। তাই এখন থেকেই ভাবতে হবে সে বিষয়ে। বেশ কিছু আইটি কোম্পানি অলরেডি কাজ শুরু করেছে এবং তারা প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি করতে শুরু করেছে। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে, যেমন আরএমজি সেক্টর, ফার্মাসিউটিক্যালস, তাদের সাথে কিন্তু পাইলটিংয়ের কাজগুলো শুরু হয়েছে। তার মানে হচ্ছে পাইলটিংটা শেষ হলে কিন্তু আসলে এগুলো ইমপ্লিমেন্টেশনে যাবে। বর্তমানে $1 বিলিয়ন সফটওয়্যারের অভ্যন্তরীণ বাজার আছে বাংলাদেশের। প্রতি বছরই এই বাজার সম্প্রসারিত হচ্ছে। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে এসএমই মেলা। তবে স্টল ভাড়াসহ সার্বিক খরচ বেড়ে যাওয়ায় হতাশার কথা জানিয়েছেন অনেক ক্ষুদ্র উদ্যোক্তা। তাদের দাবি, বিভিন্ন অঞ্চল থেকে আসা উদ্যোক্তাদের জন্য নিরাপদ আবাসন সেন্টার গড়ে তুলতে হবে। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দাম একটু বেশি তাতে কি, শখ, প্রয়োজন আর গুণগত মানের কাছে কিছুই না এমন অভিযোগ। রাজধানীর আগারগাঁওয়ে 7 দিনব্যাপী এসএমই মেলায় হরেক রঙের মিশ্রণে তৈরি বাটিক, বুটিক, হাতের নকশার কারুকাজ সমৃদ্ধ পোশাকের সমারোহ বেশ চমকপ্রদ। দৃষ্টি যেদিকেই যায় সব স্টলে রয়েছে রং ও নকশার ভিন্নতা। এমন নতুনত্বের অপেক্ষায় থাকেন অনেকেই। এবারে বেশি কালেকশন হচ্ছে ভেজিটেবল ডায়ের উপর। তো আমরা দেখছি যে ম্যাক্সিমাম কাস্টমারই ভেজিটেবল ডাই আর হ্যান্ড পেইন্টের শাড়ি এগুলো বেশি ধরে। দেশীয় পণ্য প্রথমত বিক্রি হচ্ছে আর ভালো জিনিসগুলোর কোয়ালিটি অন্যদের তুলনায় একটু ভালো। সবচেয়ে বেশি ভালো লাগছে নারী উদ্যোক্তা বেশি, এর জন্য নিজেকে প্রাউড ফিল করি। এখানে আসলে কিছু আনকমন জিনিস আর একবারে নতুন কিছু জিনিস আসে যেগুলো মেলায় প্রথম ফার্স্ট পাওয়া যায়। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এক ছাতার নিচে আনতেই এমন উদ্যোগ। মেলায় অংশ নিতে এসে দুরবস্থায় পড়তে হয় বলে নিরাপদ উদ্যোক্তা আবাসন সেন্টার নির্মাণের দাবি তাদের। আর একটু মসলিনের উপরে বেশি দেখছে যে মসলিন কার কাছে আছে, মসলিনটার চাহিদা একটু বেশি। আমাদের যাতায়াত, তারপরে থাকা খাওয়া, আমাদের যদি একটা সেন্টার থাকতো এখানে, যে বাইরে থেকে যারা আসবে তাদের একটা ব্যবস্থা করা। এবছর মেলায় প্রতিটি স্টলের ভাড়া বাড়ানোয় লোকসানের আশঙ্কা করছেন নতুন উদ্যোক্তাদের অনেকে। তবে ভাড়া বেশি নেওয়ার বিষয়টি অস্বীকার করে মেলা কর্তৃপক্ষ। সবাই মফস্বল থেকে এসে এখানে আমরা মেলা করছি, বা ঢাকা থেকে যেখান থেকে হোক, যাতায়াতের খরচ, ভাড়া সবকিছু মিলে আমরা যেন একটু নিজেরা রিল্যাক্স থাকতে পারি। এটা আমাদের জন্য আসলে খুবই এক্সেস আমি মনে করি। স্টল ভাড়াটা বাড়ানো ঠিক করেনি। ঘর ভাড়াটাও অনেক বেশি। এটা আমার মনে হয় সব উদ্যোক্তা যারা নতুন নতুন উদ্যোক্তা হচ্ছে তাদের জন্য আরো বেশি কষ্টকর। ফি বেশি হয় না, এই কারণে বিআইসিসি কে এই আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র শুধু ভাড়া দিতে আমাদের 1,20,00,000 টাকা লাগে।
এবার আয়োজনকে কেন্দ্র করে প্রচার কম হয়, ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি তুলনামূলক কম বলে অভিযোগ অংশগ্রহণকারীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান অভিযানে আজ উচ্ছেদ চালানো হচ্ছে তুরাগ নদীর মিরপুর অংশে। সকালে মিরপুর বেড়িবাঁধের জোহরাবাদ মৌজা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে বিআইডব্লিউটিএ। এ সময় নদীর জায়গায় গড়ে তোলা বেশ কয়েকটি বহুতল ভবন সহ অসংখ্য স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। গত 2 দিনে উচ্ছেদ কার্যক্রম বেশ কয়েকবার বাধাগ্রস্ত হলেও আজ এখন পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। এর আগে গত 20 দিনের অভিযানে এ পর্যন্ত 7 তলা ও 5 তলা ভবন সহ প্রায় 2500 অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। উচ্ছেদ শেষে নদীর চারপাশের তীরভূমিতে 52 কিলোমিটার ওয়াকওয়ে সহ পরিবেশ বান্ধব নানা স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম বন্দরে পুরোদমে চলছে আমদানি রপ্তানি কার্যক্রম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হ্যাঁ হরি, গত কয়েক বছর ধরে আমরা বলছি যে চট্টগ্রাম বন্দর তাদের সুবর্ণ সময়টি অতিক্রম করছে। কারণ এই গত কয়েক বছর কিন্তু দেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল না, আবার আবহাওয়া ছিল অনুকূলে। এই দুটি বিষয় মিলে কিন্তু চট্টগ্রাম বন্দর এখন অনেকটা স্বাভাবিক একটু ভালো গতিতে চলছে বলা যাবে। আগে যেখানে চট্টগ্রাম বন্দরের আসা প্রতিটি জাহাজকে 4 থেকে 5 দিন, কোনো সময় 7 দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো, সেটি এখন কেটে গেছে। এখন 48 ঘন্টার মধ্যে কিন্তু বন্দরে পণ্য নিয়ে আসা জাহাজ আবার বন্দর ছেড়ে যাচ্ছে এবং ডেলিভারি প্রক্রিয়াটাও কিন্তু সেই স্বাভাবিক গতিতে চলছে। এর মাঝে জানেন যে বেশ কটি রেকর্ডও করেছে চট্টগ্রাম বন্দর। যেটি চট্টগ্রাম বন্দর 2022 সালে অর্জন করার কথা ছিল, সেটি এখন তারা 2019 সালে করেছে। চট্টগ্রাম বন্দর গত বছরে কিন্তু 29 লাখ টিউজ কন্টেইনার তারা হ্যান্ডেলিং করেছে। অপরদিকে জাহাজ আসার পরিমাণও কিন্তু চট্টগ্রামের বন্দরে ক্রমশ বাড়ছে। এখন বছরে কিন্তু 3.5 থেকে 4 হাজারের বেশি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। আর এর মূল কারণ হলো রাজনৈতিক স্থিতিশীলতা এবং অনুকূল আবহাওয়া। আবহাওয়া যদি অনুকূল না থাকে তাহলে কিন্তু যে বন্দরের স্বাভাবিক কাজগুলো আছে, ডেলিভারি বা পণ্য উঠানো, সেটা কিন্তু ব্যাহত হয়। যেহেতু এখন গত কয়েক বছর বড় কোনো দুর্যোগ হয়নি, তাই ভালো আছে। অপরদিকে রাজনৈতিক স্থিতিশীলতা যদি ঠিক না থাকে তখন কিন্তু জাহাজ আসা কমে যায়, ডেলিভারি কমে যায় বা উঠানামাও কমে যায়, কিন্তু সেই গতিটাও এখন খুব ভালো গতিতে চলছে। এবার আজকে বন্দরের দিকে আসি। আজকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরে 89টি দেশি বিদেশি জাহাজ অবস্থান করছে। এর মাঝে 71টি জাহাজ রয়েছে বহির্নোঙরে। যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে কিন্তু বন্দরে বহির্নোঙরের অবস্থানরত 71টি জাহাজ থেকে মধ্যে 60টি জাহাজ থেকে পুরোদমে পণ্য খালাস চলছে, আরও 11টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। এবার আমি আসি বন্দরের প্রধান জেটি। বন্দরের যে প্রধান জেটি রয়েছে, 17টি জেটি রয়েছে, সেই 17টি জেটির মধ্যে 14টি জেটিতে কিন্তু জাহাজ অবস্থান করছে এবং সেখান থেকে পুরোদমে পণ্য খালাস চলছে। এবার আমি আসি কন্টেনার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আসি। আপনারা জানেন যে গত 2 বছর ধরে চট্টগ্রাম বন্দর কিন্তু 49,000 টিউজ ধারণ ক্ষমতার বন্দর, কারণ বেশ কটি ইয়ার্ডে পুরোদমে কাজ চলছে, যে কারণে চট্টগ্রাম বন্দর আজকে দেখা যাচ্ছে মাত্র 38,000 কন্টেনার রয়েছে। অর্থাৎ কন্টেনারের গতিও স্বাভাবিক গতিতে চলছে, অর্থাৎ যে ডেলিভারি প্রক্রিয়া সেটি চলার কারণে বন্দরে যে কন্টেনার জটের কোনো আশঙ্কাই নেই, কারণ কন্টেনার জায়গার পর্যাপ্ত জায়গা রয়েছে বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। এবার আমি ডেলিভারি প্রক্রিয়ার দিকে আসি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু গত 24 ঘন্টায় 2,500 টিউজ কন্টেনার তারা ডেলিভারি দিয়েছে। অর্থাৎ চট্টগ্রাম বন্দরে আসছে পণ্য, সে পণ্যবাহী কন্টেনারগুলো ডেলিভারি হয়ে তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছে। আরেকটা বিষয় বলি, গত 24 ঘন্টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় 7,000 টিউজ কন্টেনার তারা উঠানামা করেছে। অর্থাৎ বিভিন্ন জাহাজে তারা তুলে দিয়েছে প্রায় 4,000 এবং 3,000-এর বেশি কন্টেনার তারা বিভিন্ন জাহাজে নামিয়ে এনেছে এবং তারা বন্দরে রেখেছে। তো বলা চলে দুটি বিষয়, রাজনৈতিক পরিস্থিতি এবং অনুকূল আবহাওয়া, এই দুটির কারণে কিন্তু এখন সুবর্ণ সময় অতিক্রম করছে দেশের প্রধানতম সমুদ্র বন্দর এই চট্টগ্রাম বন্দর। তো হরি, এখন পর্যন্ত আমার কাছে ছিল যে স্বাভাবিক গতিতে চলছে বন্দরের যে কার্যক্রম তার সর্বশেষ। দর্শক, দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। দিন দিন উজাড় হচ্ছে বরগুনার উপকূলীয় বনাঞ্চল। বনরক্ষীরা বনভূমি রক্ষার চেষ্টা না করে দস্যুদের সঙ্গে হাত মিলিয়ে বনকে ধ্বংস করছে বলে অভিযোগ সচেতন মহলের। অন্যদিকে যে বনাঞ্চল গড়ে উঠেছে তা পর্যাপ্ত না হওয়ায় জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা করতে না পেরে বন অস্তিত্ব হারাচ্ছে। বরগুনার উপকূলে বেশ কয়েকটি বন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। সবুজে ঘেরা এ বন 10 বছর আগেও ঘূর্ণিঝড় থেকে উপকূলবাসীকে রক্ষা করেছে ঢাল হিসেবে। তবে উপকূলের কিছু অসাধু ব্যক্তি বনকে ধ্বংস করছে মহা উৎসবে। বরগুনার তালতলী উপজেলার টেংরাগিরি বনে ঢুকলেই চোখে পড়ে সুন্দরী গাছ কেটে নেয়ার চিত্র।
পাশেই হরিণঘাটা বন, সেখান থেকে কেটে নিচ্ছে সব ধরনের গাছ। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ঘূর্ণিঝড় মোকাবেলায় আমাদের ব্যাপক ভিত্তিক বন সৃষ্টি করা দরকার সরকারি এবং বেসরকারি উদ্যোগে। দুটি বনই সমুদ্র উপকূল জুড়ে গড়ে তোলা হয়েছে। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় পলি ও লবণ পানি ঢুকে পড়ছে বনের মধ্যে, আর উত্তাল ঢেউ ক্রমেই বনভূমি কেড়ে নিচ্ছে সমুদ্রগর্ভে। অনেক স্থানে সবুজ প্রকৃতি ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা করতে করতে বন আজ নিজেই ধ্বংসের পথে। আর সচেতন মহল বলছে, বন থেকে গাছ কাটার ঘটনায় সরাসরি যুক্ত বন বিভাগ। পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে অনেক শ্বাসমূলগুলাই কিন্তু এখন পানির নিচে ঢেকে যাচ্ছে। সাধারণ মানুষ যেখানে ঢুকতে পারে না, সেখানে বন বিভাগের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের যোগ সাজসেই সেখানকার গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। তবে এভাবে বন কমতে থাকলে জলবায়ুর বিরূপ প্রভাবের পাশাপাশি প্রাকৃতিকভাবে বন ধ্বংসের পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন এই বিশ্লেষক। যত বনভূমি কমতে থাকবে তত গ্রহণের পরিমাণটা কমে যাবে, কমে গেলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবে, বেড়ে গেলে সেখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে, বেড়ে গেলে বন্যা হবে, বন্যা হলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়বে। গাছ কেটে নেওয়ার কথা অস্বীকার করে রেঞ্জ কর্মকর্তা বলছেন, উপকূলে বনায়ন অব্যাহত আছে। বনে গাছ কাটে, এটা আগের দিন কাটতো, কিন্তু এখন ওইভাবে নাই। তারপরে দুই জায়গায় গেলে আমার জানা মতে আমাদের স্টাফ স্বল্প তো আছে অনেক। বনভূমি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফরেস্ট ওয়াচ ও ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের গত বছরের জুন মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত 7 বছরে বাংলাদেশে 3,32,000 একর বনভূমি উজাড় হয়েছে। সর্বগ্রাসী বনভূমি ধ্বংসের প্রক্রিয়া বন্ধে প্রতিটি বনে রয়েছে বন কর্মকর্তা কর্মচারী। প্রতি বছরই নতুন করে বনায়নে থাকছে কোটি কোটি টাকার নতুন নতুন প্রকল্প। অথচ বছর শেষে হিসেব করলে বেরিয়ে আসে, বনের পরিমাণ বাড়েনি, উল্টো কমেছে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। ভালো বীজের অভাবে দেশের কৃষি উৎপাদন 15 থেকে 20 ভাগ কম হচ্ছে। অথচ বর্তমানে চাহিদার মাত্র 26% ভালো বীজ পান কৃষকরা। গতকাল রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে কৃষি বিষয়ক এক কর্মশালায় এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বক্তারা। এ সময় জাতীয় বীজ প্রত্যয়ন এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তা খায়রুল বাশার বলেন, বীজ প্রত্যয়ন এজেন্সির গবেষণাগারে গুণগত মান পরীক্ষা না করেই বীজ আমদানি করছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান। ফলে নিম্নমানের বীজ কিনে প্রতারিত হচ্ছেন কৃষক। আবার ব্রি উদ্ভাবিত ধানের উন্নত জাতগুলো কৃষকের কাছে নিতে পারছে না বিএডিসি। এ অবস্থায় কৃষি ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজানোর পরামর্শ দেন অনুষ্ঠানে অংশ নেয়া কৃষি বিজ্ঞানীরা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে এসএমই মেলা। এই মেলায় উপলক্ষে সেখানে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যোগ দিচ্ছি তার কাছে। আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাতে সবচেয়ে যে সেক্টরটি বেশি অবদান রাখছে সেটি হলো এসএমই সেক্টর, অর্থাৎ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তারা কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে সচেষ্ট রয়েছেন এবং বাংলাদেশের জিডিপিতে কিন্তু তাদের অবদান 30%-এরও বেশি। অর্থাৎ জিডিপিতে তাদের অবদান বেশি হওয়ার পরেও কিন্তু তারা এখনও বলা চলে বঞ্চিত এবং বিভিন্নভাবে অবহেলিত। আপনি জানেন যে 7ম জাতীয় এসএমই মেলা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 16 তারিখে শুরু হয়েছে এবং সেটি আজ অবধি চলছে। সকাল 10টা থেকে মেলা প্রাঙ্গণে আমরা আছি। সকাল 10টায় মেলাটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবার জন্য এবং আজকে আসলে সকাল থেকেই দেখা যাচ্ছে যে দর্শনার্থীরা মোটামুটি ভিড় করছেন। বিশেষ করে কাপড়ের দোকানগুলোতে দর্শনার্থীদের একটু ভিড় কিন্তু বেশি দেখা যাচ্ছে। এখানে আপনাকে একটু বলে রাখি যে 3টি তাঁবু টানানো হয়েছে, এ বি সি। এই 3টি তাঁবুতে সব ধরনের পণ্য কিন্তু এখানে আনা হয়েছে এবং 288টি উদ্যোক্তা, এসএমই উদ্যোক্তা এখানে অংশগ্রহণ করছেন এবং তার মধ্যে 67% অর্থাৎ 180টি কিন্তু নারী উদ্যোক্তা এখানে তাদের স্টল নিয়ে বসেছেন এবং বাকি 92টি কিন্তু হচ্ছে পুরুষ উদ্যোক্তারা এখানে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেশীয় পণ্য এবং দেশীয় পণ্যের সমাহার কিন্তু এখানে দেখা যাচ্ছে। জুট পণ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের চামড়াজাত পণ্য এবং কাপড়ের বিভিন্ন ধরনের ফেব্রিক্সের পণ্য এখানে কিন্তু নারীরা তাদের ডিজাইনে নিজের মন মতো করে
করে একদম হাতে যেটি বলা হয় বুনন সেটি করেই তারা কিন্তু এখানে এনেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখতে বাংলাদেশের শতভাগ দেশীয় পণ্যের যে সমাহার সেটি কিন্তু বলা চলে এখানে কিন্তু আছে। এবং আরও একটি বিষয় আপনাকে বলে রাখি যে বাংলাদেশে যে জুট ডাইভার্সিফিকেশন অর্থাৎ জুটের বহুমুখী পণ্য আসলে তৈরি করার ব্যাপারে সরকার বারবারই কিন্তু বলে আসছে এবং এটি রপ্তানি করার জন্য কিন্তু সরকার বিশেষভাবে উদ্যোগী হয়েছেন, সেটির কিন্তু দেখা মিলবে এই মেলাতে এসে। এবং এই মেলাতে আসলে বিভিন্ন ধরনের পণ্য, হাতের তৈরি পণ্য দেখা মিলবে। তবে আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে উদ্যোক্তারা বলছিলেন যে তারা আসলে বড় উদ্যোক্তা হয়ে উঠবেন কিভাবে যদি তাদেরকে ব্যাংক থেকে ঋণ দেওয়া না হয়। এবং তারা বারবার কিন্তু ব্যাংক ঋণ নিতে গিয়ে কিন্তু হোঁচট খেয়েছেন। অনেকে বলছিলেন যে আর এরপরে কিন্তু তারা ব্যাংক ঋণ নিতে যাননি, বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হয়েছেন। সব মিলিয়ে আসলে সরকার যদি তাদেরকে এক ডিজিটে ব্যাংক ঋণ সুদ হারে তাদেরকে ঋণ দেয় তাহলে কিন্তু এই সেক্টরটি বাংলাদেশে অপার সম্ভাবনাময় একটি সেক্টর এবং বাংলাদেশের কৃষ্টি কালচার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এসএমই পণ্যটি কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। তো এই ছিল আমার কাছে 7ম জাতীয় এসএমই মেলা থেকে সবশেষ খবর। দর্শক, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণে 7 দিনব্যাপী এসএমই মেলার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আবদুল্লাহ। যশোরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাণিজ্যিকভাবে পশুপালন। জেলার গ্রামে গ্রামে গড়ে উঠেছে খামার, আর এসব খামারের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। ব্যবসা বাড়াতে সহজে ঋণ ও পশু খাদ্যের দাম কমানো গেলে খামারিরা যেমন লাভবান হবেন তেমনি সৃষ্টি হবে কর্মসংস্থান। প্রাণী সম্পদ বিভাগের দাবি, খামারিরা যাতে লাভবান হতে পারেন সেজন্য সব ধরনের সেবা নিশ্চিত করছেন তারা। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। গত 3 বছর ধরে ভারত থেকে সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসা অনেকটা বন্ধ রয়েছে। এতে করে দেশের গরুর চাহিদা বাড়ায় যশোরে জনপ্রিয় হয়ে উঠেছে বাণিজ্যিকভাবে পশুপালন। জেলার 8 উপজেলার অধিকাংশ গ্রামে গড়ে উঠেছে দুগ্ধজাত ও হৃষ্টপুষ্টকরণের হাজার হাজার খামার। এসব খামারে ক্ষতিকারক ওষুধ ব্যবহার ছাড়াই প্রাকৃতিক নিয়মেই চলছে গরু পালন, যার মাধ্যমে নিশ্চিত হচ্ছে নিরাপদ দুধ ও মাংস। সেই সাথে খামার পরিচালনা করে স্বাবলম্বী হয়ে উঠছেন বেকার যুবকরা। আর তাদের এ সফলতার পেছনে কাজ করে যাচ্ছে প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা। প্রশিক্ষণ, তাদের পরামর্শ প্রদান, তাদের রোগবালাই নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ এবং মনিটরিং করে যাচ্ছে। 14-15 টাকা গাভী থেকে আমি অনেক লাভজনক আশা করেছি। এই লাভজনক আশা থেকে আমার কাছ থেকে অনেকে আশপাশের পরামর্শ নিয়ে তারাও খামারি করেছে। 20-25 বছর এই গরু চাষ করতেছি এবং এতে আমি খুব লাভবান হয়েছি। খামারিদের দাবি, পশু খাদ্যের মাত্রাতিরিক্ত দাম কমানোর পাশাপাশি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা গেলে লাভবান হবে সংশ্লিষ্টরা। এখন গোখাদ্যের দাম 2 গুণ 3 গুণ বেশি। এর কারণে আমরা আগে যেভাবে লাভবান হতাম এখন সেভাবে লাভবান হয় না। প্রজেক্টটা একটু বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করছি, কিন্তু সেখান থেকে আমি সরকারিভাবে যদি কোনো লোন পাইতাম তাহলে আমার জন্য সুবিধা হতো। এদিকে প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা জানান, গরু পালনের জন্য বিভিন্ন তফসিল ব্যাংক থেকে যাতে ঋণ পাওয়া যায় সেজন্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তারা। সরকার কিন্তু 5% সুদে দুগ্ধ খামার স্থাপনে ঋণ দিচ্ছেন। এ বিষয়ে ব্যাংকগুলো থেকে, বিশেষ করে সোনালী ব্যাংক সহ তফসিলি ব্যাংকগুলো থেকে এই ঋণ দেওয়া হয়ে থাকে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে যশোরে ছোট বড় 20,000-এর বেশি গরুর খামার রয়েছে। এর মধ্যে 16,800 খামারে কেবল গরু হৃষ্টপুষ্ট করা হয়। সময় সংবাদ, যশোর। মুখের স্বাস্থ্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে পেপসোডেন্টের উদ্যোগে উদযাপিত হলো ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে। দিবসটি উদযাপনে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লেজার শো ও সচেতনতামূলক অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করে পেপসোডেন্ট। এর আগে সেখান থেকে একটি র্যালি বের করে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। দন্ত চিকিৎসক সহ নানা বয়সী শিক্ষার্থীরাও এই র্যালিতে অংশ নেন। এ পর্যায়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর জানিয়ে দেব সংক্ষেপে। যোগ দিচ্ছি dscbd.org, ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা গতকালকে দিন শেষে যেটা দেখেছিলাম, ডিএসসির যে প্রধান সূচক রয়েছে ডিএসসিএক্স, সেখানে কিন্তু 30 পয়েন্টের মতো পতন হয়েছিল এবং ডিএসসির অন্যান্য সূচক, ডিএসসি সরিয়া সূচক এবং ডিএসসির যে বাছাই সূচক রয়েছে সেখানেও কিন্তু পতন আমরা দেখতে পেয়েছি। দিন শেষে লেনদেন ছিল 414 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের
সেখান থেকে আজকে কিন্তু ওঠানামার মধ্য দিয়ে পার করছে। এখন পর্যন্ত 1 ঘন্টা 15 মিনিটের মতো লেনদেন হয়েছে এবং 1 ঘন্টা 15 মিনিটে যদি বলি একসময় কিন্তু 20 পয়েন্টেরও বেশি পড়ে গিয়েছিল ডিএসির যে প্রধান সূচক, সেখান থেকে এখন 2 পয়েন্ট যোগ হয়েছে, অবস্থান করছে 5602 পয়েন্টে। ডিএসির সরিয়া সূচক এবং ডিএসির বাছাই সূচকেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত টাকার অঙ্কে হাতবদল হয়েছে 128 কোটি টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরই কিন্তু আজকে বেড়েছে। এখন পর্যন্ত দর বৃদ্ধি পেয়েছে, 144টি প্রতিষ্ঠানের দর কমেছে, 123টি শেয়ারের এবং 56টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর কিন্তু অপরিবর্তিত রয়েছে। যদি জানিয়ে দেই টপ 20-তে টাকার অঙ্কে কারা কারা অবস্থান করে নিয়েছে। টপ 20-তে প্রথমেই রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে এআইএল এর 71 টাকা 20 পয়সা, 72 টাকা 40 পয়সা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছে। সিরামিক্স খাতের প্রতিষ্ঠান মনু সিরামিকের প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে 324 টাকা 80 পয়সা, 327 টাকা 50 পয়সা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছে। 3 নম্বরে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস। ইস্টার্ন লুবের প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে 1450 টাকা 60 পয়সা, 1460 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে সর্বোচ্চ ইস্টার্ন লুবের। তারপরে রয়েছে ডাচ বাংলা ব্যাংক। ব্যাংক খাতের প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে 205 টাকা 70 পয়সা, 211 টাকা 30 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেডের প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে দেখা যাচ্ছে 4695 টাকা 4740 টাকা পর্যন্ত দর উঠেছিল। রেনুইক্সার প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য 1628 টাকা এবং ব্র্যাক ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম 83 টাকা, অবস্থান করছে 7 নম্বরে। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির সংক্ষিপ্ত খবরাখবর। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 মাসের ব্যবধানে আজ বসছে পদ্মা সেতুর নবম স্প্যান। দৃশ্যমান হবে 1350 মিটার সেতু। চলছে রোড স্ল্যাব বসানোর কাজও। বিমানবন্দরে দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় হচ্ছে নীতিমালা। শুধু টার্মিনাল নয়, পুরো বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের তাগিদ সংশ্লিষ্টদের। নদী দখল মুক্ত করতে 21তম দিনে চলছে বিআইডব্লিউটি এর অভিযান। রাজধানীর মিরপুরে তুরাগ পাড়ে গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ স্থাপনা। এবং চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবে প্রযুক্তি ব্যবহারে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। সফটওয়্যার ব্যবহারে জানা যাবে জমিতে বীজ বোনা সহ সেচ সার দেওয়ার সময়ও। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।